নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। লোকসভা নির্বাচনে লড়ার জন্য প্রয়োজনীয় টাকা নেই, আর যে কারণেই বিজেপি প্রস্তাব দেওয়া সত্ত্বেও লোকসভা ভোটে লড়বেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী। লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। বিজেপি, কংগ্রেস সহ বড় বড় দলগুলির প্রার্থী তালিকাও প্রায় সম্পূর্ণ প্রকাশ হয়ে গিয়েছে। বিজেপির প্রার্থী তালিকায় স্বাভাবিকভাবেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীও লড়ছেন নির্বাচনে, কিন্তু সেখানে দেখা যায়নি একজনের নাম, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবার কি লোকসভা নির্বাচনে তিনি লড়ছেন না? সেই উত্তর অবশেষে পাওয়া গেল খোদ অর্থমন্ত্রীর কাছ থেকেই। লোকসভা নির্বাচনে লড়ার জন্য প্রয়োজনীয় টাকা নেই, বক্তা দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এই কারণেই বিজেপি প্রস্তাব দেওয়া সত্ত্বেও লোকসভা ভোটে লড়তে চাননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তাকে অন্ধ্রপ্রদেশ কিংবা তামিলনাড়ু থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ভোটে লড়ার যথেষ্ট টাকা নেই। এই যুক্তি দিয়ে সেই প্রস্তাব খারিজ করে দেন তিনি। লোকসভা ভোটে লড়ার প্রস্তাব পাওয়ার পর তিনি কি করেছিলেন সে কথা জানিয়ে মন্ত্রী জানান, আমি 1 সপ্তাহ কিংবা 10 দিন সময় নিয়েছিলাম, তারপর শুধু বললাম না, লড়ার মতো টাকা আমার নেই। টাকা ছাড়াও ভোটে লড়ার একাধিক সমস্যার কথাও জানিয়েছেন নির্মলা সীতারামন। তিনি জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশ কিংবা তামিলনাড়ু যেখানেই ভোটে দাঁড়াই, সেখানে জেতার জন্য একাধিক মাপকাঠি রয়েছে। প্রশ্ন হচ্ছে, আপনি কি সেখানকার গোষ্ঠী কিংবা ধর্মের মানুষ? আমি বলবো না, আমি মনে করি না আমি ওটা করতে পারবো। দলের কাছেও আমি কৃতজ্ঞ যে তারা আমার যুক্তি গ্রহণ করেছেন। তাই জানিয়ে রাখি, আমি লোকসভা নির্বাচনে লড়ছি না। দেশের অর্থমন্ত্রী তিনি, অথচ তার কাছে নির্বাচনে লড়ার মতো টাকা নেই কেন? এই প্রশ্ন করা হলে নির্মলা সীতারামন জানান, দেশের টাকা আমার নয়, আমার বেতন, উপার্জন, সঞ্চয় আমার নিজস্ব, সেটা দেশের অর্থ নয়। অর্থমন্ত্রী জানিয়েছেন, নিজে লোকসভা নির্বাচনে না লড়লেও অন্য প্রার্থীদের হয়ে তিনি প্রচার করবেন। হাই নিউজ নেটওয়ার্ক। বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের একটি মামলায় মহুয়াকে তলব করেছিল ইডি, কিন্তু ইডির তলবে সাড়া না দিয়ে বৃহস্পতিবার দিল্লি গেলেন না মহুয়া মৈত্র। লোকসভা নির্বাচনের আগে বিপাকে মহুয়া মৈত্র। সিবিআই এর পর এবার তলব ইডিরও। বৃহস্পতিবার বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি দপ্তরে তলব করা হয়েছিল মহুয়া মৈত্রকে। তবে সূত্রের খবর, হাজিরা দেবেন না মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী জানিয়েছেন, সকালে নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত কালীগঞ্জে প্রচার কর্মসূচি রয়েছে তার। কৃষ্ণনগরের সাংসদ ছিলেন মহুয়া মৈত্র। তবে ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার মামলায় প্রশ্নের মুখে পড়েছিলেন মহুয়া। লোকসভায় এথিক্স কমিটি তদন্তের পর সংসদ থেকে বহিষ্কার করা হয় মহুয়া মৈত্রকে। ওই আসন থেকেই আবারও মহুয়া মৈত্রকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের প্রচারে নেমে পড়েছেন মহুয়া। তবে মাঝেই এলো ইডির সমন। বুধবারই জানা গিয়েছে, বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে মহুয়া মৈত্রকে। তার সঙ্গে দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দানীকেও তলব করা হয়েছে। সূত্রের খবর, মহুয়া মৈত্র ইডিকে জানিয়েছেন, ভোট প্রচারে ব্যস্ত তিনি। লোকসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত যেন তাকে তলব না করা হয়। ভোট মিটলে তিনি ইডির মুখোমুখি হবেন। উল্লেখ্য, বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মহুয়ার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তদন্তকারী অফিসারদের নজরে বিদেশি মুদ্রা লেনদেনের কয়েকটি ঘটনা রয়েছে। একটি নন রেসিডেন্ট এক্সটার্নাল অ্যাকাউন্টের লেনদেনও তাদের নজরে রয়েছে। সেই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে মহুয়া এবং দর্শনকে তলব করা হয়েছিল। ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে ইতিমধ্যেই মহুয়ার বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই। গত শনিবার আলিপুরের ফ্ল্যাট, কৃষ্ণনগরের 2 দফতর এবং করিমপুরের ভাড়া বাড়ি মহুয়ার 4 ঠিকানায় তল্লাশি চালিয়েছেন তারা। হাই নিউজ নেটওয়ার্ক। কালীগঞ্জে প্রচার করলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। বৃহস্পতিবার দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠিয়েছিল ইডি, কিন্তু ভোটের প্রচারে ব্যস্ত থাকায় তিনি দিল্লি যেতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। কালীগঞ্জে তাকে প্রচার স্বার্থে দেখা গেল বৃহস্পতিবার সকালে। কৃষ্ণনগরের প্রার্থী তিনি জানিয়েছিলেন, ভোটের প্রচারের জন্য ইডির সমনে সাড়া দিতে পারেননি তিনি, আর সেই মতো তাকে দেখা গেল কালীগঞ্জে প্রচার স্বার্থে।
মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় দল আগেই শোকজ করেছিল দিলীপ ঘোষকে। এবার দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের হলো। বুধবার দুর্গাপুর থানায় দিলীপের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সম্পর্কে আপত্তিকর শব্দ ব্যবহার করার অভিযোগ দায়ের করেছেন একজন মহিলা। অভিযোগকারিনী দুর্গাপুরেরই বাসিন্দা। সম্প্রতি মুখ্যমন্ত্রী সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ, যা শালীনতার সীমা অতিক্রম করেছে বলে দাবি করে তা নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছিল তৃণমূল। মঙ্গলবার দিলীপের নিন্দা করে দলের কেন্দ্রীয় নেতৃত্ব শোকজ নোটিশ ধরিয়েছে তাকে। পাশাপাশি নির্বাচন কমিশন তৃণমূলের অভিযোগের উপর ভিত্তি করে এবং প্রশাসনের কাছ থেকে রিপোর্ট নিয়ে দিলীপকে শোকজ করেছে। জোড়া শোকজের পর এবার দুর্গাপুর থানায় দিলীপের বিরুদ্ধে এফআইআর করলেন এক সাধারণ নাগরিক। সন্দেশখালীতে বিজেপি প্রার্থী হয়েছেন সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্র। কিন্তু বিজেপি সাপোর্টার হয়ে বিরোধী দলের প্রকল্পের সুবিধা নিচ্ছেন বিজেপি প্রার্থী। রাজ্য সরকারের আর্থিক সহায়তা প্রকল্প লক্ষ্মীর ভান্ডার থেকে স্বাস্থ্য সাথী প্রকল্পের উপভোক্তা বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। এবার সেই ব্যাংকের ডিটেলসই সামনে আসলো। রেখা পাত্র শুনেছি অসুস্থ হয়েছে, সন্দেশখালী থেকে বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী। তো আমার মনে হয় অসুস্থ হলেও মাননীয় মুখ্যমন্ত্রীর তৈরি করা স্বাস্থ্যসাথী কার্ড রেখা পাত্রের আছে এবং রেখা পাত্র শুধু তাই নয়, লক্ষ্মীর ভান্ডার পায়, মমতা ব্যানার্জি আমাদের দিদির সব প্রকল্প রেখা পাত্র পায়। যারা আমাদের মুখ্যমন্ত্রীর প্রকল্প পেয়েও দিদির বিরোধিতা করে তাদেরকে বলবো একটু ভেবে দেখুন, দিদির স্বাস্থ্যসাথী কার্ডেই কিন্তু আজকে রেখা পাত্র চিকিৎসা হতে পারে। মানুষ, সন্দেশখালীর মানুষ জানে যে রেখা পাত্র দিদির সমস্ত প্রকল্প গ্রহণ করেছে, এমনকি লক্ষ্মীর ভান্ডার এখনো রানিং পাচ্ছে। অভিনেত্রী কঙ্গনা রানাউতকে যৌন কর্মী বলে কটাক্ষের জেরে বিপাকে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ। বুধবার নেত্রীকে শোকজ করেছিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নিজের দলও ব্যবস্থা নিল তার বিরুদ্ধে। বিতর্কিত মন্তব্যের জেরে সুপ্রিয়াকে লোকসভা ভোটের প্রার্থী তালিকা থেকে বাদ দিয়েছে কংগ্রেস। 2019 সালে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে কংগ্রেসের টিকিট পেয়েছিলেন সুপ্রিয়া। যদিও বিজেপি প্রার্থী পঙ্কজ চৌধুরীর কাছে হেরে গিয়েছিলেন, ওই আসনে চলতি লোকসভা ভোটেও প্রার্থী হওয়ার কথা ছিল সুপ্রিয়ারই। যদিও কঙ্গনাকে অশালীন মন্তব্য করে বিপাকে পড়েছেন তিনি। কমিশনের শোকজের পর দল তাকে প্রার্থী করা থেকে বিরতি থাকলো। মহারাজগঞ্জের সুপ্রিয়ার বদলে বীরেন্দ্র চৌধুরীকে টিকিট দিল শীর্ষ নেতৃত্ব। দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের প্রতিবাদে বারাসাত চাপাডালি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখালো আম আদমি পার্টির সমর্থকেরা। বৃহস্পতিবার বেলা 11:30 নাগাদ প্রতিবাদ মিছিলে সামিল হলো দলের কর্মী সমর্থকেরা। বারাসাত চাপাডালি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখালো তারা। যদিও কিছুক্ষণ অবরোধ চলার পর বারাসাত থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়। দেখুন, গত 21শে মার্চ আমরা জানি ইডির দ্বারা অনৈতিকভাবে মডেল কোড অফ কন্ডাক্ট চলাকালীন অরবিন্দ কেজরিওয়ালকে কোনো প্রমাণ ছাড়া গ্রেপ্তার করা হয়েছে ইডির মাধ্যমে, এবং তার জন্য লাগাতার আমাদের দেশের সর্বত্র যেখানে যেখানে আম আদমি পার্টির সমর্থক কর্মী আছেন তারা এই লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং বিক্ষোভ প্রদর্শনী করে যাচ্ছি। আজকেও সেটা হচ্ছে সারা বাংলা, সারা দেশ জুড়ে। আমরা আজকে বারাসাত চাপাডালিতেও একই আওয়াজ তুলেছি যে এই যে অনৈতিকভাবে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব। আজকে দেখুন, আমাদের কর্মসূচিতে পুষ্পতুল দাহ এবং আমাদের একটা বিক্ষোভ প্রদর্শনী রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে যারা পুলিশ অফিসার আছেন তারা বললেন যে পুষ্পতুল এখানে দাহ করা যাবে না। যেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিতর্কিত কথা, এখন বলতে গেলে অনেক বিতর্ক সৃষ্টি হতে পারে, যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি পুষ্পতুল দাহ হচ্ছে। সেটা অরবিন্দ কেজরিওয়ালকে নিয়েও করা হয়েছে, বেশ কিছু জায়গায় তারা করেছেন, বিজেপির কিছু ছেলেরা করেছে, কিন্তু আমরা সেখানে করতে যাওয়ার ফলে এখানে পুলিশ প্রশাসন বলে যে আমরা নাকি এখানে পুষ্পতুল দাহ করতে পারবো না, বিক্ষোভ নর্মালি যেরকম শান্তিপূর্ণ বিক্ষোভ আমরা করুন। এখানে পুলিশ বলেছে যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট, যেখানে আমরা অলরেডি 7 দিন আগেই আমরা জানিয়ে দিয়েছি ইলেকশন কমিশনকে অফিসিয়ালি, তারপরে ওনারা বলছেন যে এখানে শান্তিপূর্ণভাবে যতটুকু জায়গার মধ্যে করে আপনারা শেষ করুন, এই হচ্ছে তাদের কথা।
পুলিশ। দেখুন, আমরা বেশ কয়েকদিন ধরে জানি, লাস্ট কয়েক মাস ধরে এই যে দিল্লিতে যে সবাই মানে বিজেপি বিশেষ করে যে অভিযোগটা করেছিল যে মদ কেলেঙ্কারি হয়েছে, তার উপরে একজন রাজ সাক্ষী দেয়। কে রাজ সাক্ষী দেয়? না, রেড্ডি, শরৎচন্দ্র রেড্ডি, যিনি কিনা নিজেই তার কেস চলাকালীন, অভিযুক্ত থাকাকালীন নিজেই তিনি আমাদের বিজেপির, ভারতীয় জনতা পার্টির ফান্ডে 60 কোটিরও বেশি টাকা তিনি ফান্ডে চাঁদা কিনেছেন, ইলেকট্রাল বন্ড কিনেছিলেন। তো এখানে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যে যিনি কিনা বিজেপির ফান্ডে চাঁদা দেন তিনি রাজ সাক্ষী হয়ে যাচ্ছেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে, অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে এতবার ইডি সিবিআই গেছে, 1 টাকা উদ্ধার করতে পারেনি। এটা সবাই আমরা দেখেছি। এখনো পর্যন্ত কিন্তু কেউ 1 টাকারও কোনো হতে চলে। টাকাটা গেল কোথায়? টাকাটা কোথায় গেল সেটার জন্য আজকে কোর্টে দাঁড়িয়ে আমাদের দলের সুপ্রিমো এবং দিল্লির মাননীয় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজকে প্রমাণ সহ দেখিয়ে দেবেন যে টাকাটা অ্যাকচুয়ালি গেছে কোথায়, কার ফান্ডে গেছে, মদ কেলেঙ্কারিটা অ্যাকচুয়ালি করেছে কারা এবং কাদের ওপরে চাপিয়েছে আরোপ। এটা আজকে অরবিন্দ কেজরিওয়াল সবার সামনে দেখিয়ে দেবে। কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক সিআইএসএফ জওয়ান। কলকাতা বিমানবন্দরের 5 নম্বর গেটের কাছের ঘটনা। কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক সিআইএসএফ জওয়ান। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে কলকাতা বিমানবন্দরের 5 নম্বর গেটের কাছে। আশঙ্কাজনক অবস্থায় ওই জওয়ানকে চিনার পার্ক এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা গিয়েছে গুলি তার গলায় লেগেছে। ভোর 5:15 নাগাদ বিমানবন্দরের 5 নম্বর গেটের কাছে হঠাৎই গুলির শব্দ শোনা যায়। দৌড়ে যান স্থানীয় বাসিন্দারা। বিমানবন্দরের নিরাপত্তায় নিযুক্ত অন্য সিআইএসএফ জওয়ানেরাও ঘটনাস্থলে পৌঁছন। গিয়ে দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই জওয়ান। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। উদ্ধার করা হয় তার পাশে থাকা ইনসাস রাইফেলটিকেও। তবে কেন এই জওয়ান আত্মহত্যার চেষ্টা করলেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আত্মহত্যার কারণ জানতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারেট এবং সিআইএসএফ আধিকারিকেরা পৃথকভাবেই বিষয়টি খতিয়ে দেখছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে আহত জওয়ানের বাড়ি তেলেঙ্গানায়। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী কর্তব্যরত অবস্থায় সিআইএসএফ জওয়ানরা মোবাইল ফোন ব্যবহার করতে পারেন না। তবে জওয়ানের মোবাইল ফোনটি পাওয়া গেলে অনেক রহস্যের জট খুলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। কর্মক্ষেত্রে কিংবা ব্যক্তিগত জীবনে তিনি হতাশ ছিলেন কিনা কিংবা অবসাদে ভুগছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক, নিরপেক্ষ।